ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত যাত্রী, সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তা শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, চট্টগ্রামে আমির খসরু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। জাতীয় নির্বাচনের পর এবার ৩ সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি, আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। রমজানের শুরুতে কাঁচা বাজারে উত্তাপ, বেগুনের কেজি 150 ছুঁই। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা, বাজার স্থিতিশীল রাখতে তৎপর সরকার। এবং 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। সতর্ক করল ইইউ, প্রতিরক্ষা জোরদার তেহরানের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত পুরো জাতি। এরই মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপরই সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এরই মধ্যে আলপনা আর রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাথা। 21শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন থাকবে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার জানান, 21শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, তবে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। এছাড়াও আমরা অত্র এলাকাটি ভালোভাবে সুইপিং করেছি। আমাদের বোম ডিসপোজাল টিম স্ট্যান্ড বাই থাকবে। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, যদি ঘড়ির কাটাই বলি, এখন থেকে ঠিক 12 ঘন্টা পরই ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই সর্বস্তরের মানুষের জন্য খুলে উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটি জানানো হচ্ছে যে 12টা 40 মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। 12টা 1 মিনিটে, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ধাপে ধাপে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে 12টা 40 মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। এবং এর জন্য যে সার্বিক যে প্রস্তুতিগুলো রয়েছে, সেটি আইন শৃঙ্খলা সংক্রান্ত হোক কিংবা অন্য অন্য যে প্রস্তুতিগুলো হোক, সবগুলোই কিন্তু যে সম্পন্ন করা হয়েছে। আমরা যেটি দেখেছি এখানে যে আলপনায় ভাষা সংগ্রামের যে গৌরবময় ইতিহাস বা গৌরব গাথা, সেটিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এর বাইরেও যে আইন শৃঙ্খলা সংক্রান্ত সার্বিক যে মহড়াগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে সকাল থেকে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দিয়ে আসছিলেন। এবং আজকে কিছু সময় আগে র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার তারাও কিন্তু এই এলাকায় এসে পরিদর্শন করে গিয়েছেন, তারপর গণমাধ্যমকে ব্রিফ করেছেন। সেখানে তারা যেটি বলেছেন যে নিরাপত্তা সংক্রান্ত কোনো ধরনের হুমকি নেই, তবে তাদের যত ধরনের প্রস্তুতিগুলোর দরকার সেগুলো রয়েছে। সেখানে যেমন বোম ডিসপোজাল ইউনিট কিংবা ডগ স্কোয়াড সহ অন্যান্য যে প্রস্তুতিগুলো রয়েছে, সেগুলো কিন্তু যে তাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। এর বাইরেও কিন্তু যে পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে এবং পুলিশের সদস্য, র্যাবের সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটিও কিন্তু যে পুরো এলাকা জুড়ে, অর্থাৎ যে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা জুড়েই কিন্তু যে সেটি থাকবে। আর সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকবে, সেটিও কিন্তু যে
ঢাকা মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলা হয়েছে যে শহীদ মিনারের প্রবেশের ক্ষেত্রে যে যদি বলতে যাই পলাশী মোড় হয়ে জগন্নাথ হল ক্রসিং দিয়ে শহীদ মিনার প্রবেশ করতে হবে, তারপর এখানে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর কিংবা চানখারপুল মোড় দিয়ে বের হতে হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরো জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন, 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা। বাংলা ভাষার প্রতি তেমন আগ্রহ অনেকের নেই। আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিত বাঙালির একটা রাষ্ট্রের ধনী লোকেরা, গুরুত্বপূর্ণ লোকেরা, উচ্চশিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এই দেশে রাষ্ট্র গড়ে উঠবে না, বাঙালি উন্নতি করার মানসিকতার মানুষ নয়। এইভাবে যখন এক ধরনের আত্মসমালোচনা করেন, তখন তো ভাষার গতিও খর্ব হয়। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়। এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী মায়মুনা হায়দার চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। আর মাত্র 4 দিন পর শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের আয়োজন অমর 21শে বইমেলা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী প্রাঙ্গণে আসলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে আসলে জোরে সোরে শুরু হয়ে গেছে এবারের অমর 21শে বইমেলা প্রাঙ্গণে তার প্রস্তুতি চলছে। যদিও আসলে এবারে শেষ মুহূর্তে অর্থাৎ ফেব্রুয়ারি শেষে এসে এই মেলাটি শুরু হচ্ছে, কিন্তু সেটি নিয়ে আসলে বাংলা একাডেমি এবং প্রকাশকদের মধ্যে বেশ একটি দ্বিমুখী অবস্থান ছিল। যেহেতু নির্বাচনের কারণে আসলে কিছুটা দেরিতেই এই বইমেলা শুরু হচ্ছে। তারা যেটি বলছেন যে একদিকে রমজান, আবার অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই কতটা আসলে বইমেলার যে উদ্দেশ্য সেটি পূর্ণ হবে সেটি নিয়ে আসলে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। যদিও বাংলা একাডেমি তাদের সেই শঙ্কাকে কাটিয়ে আসলে শেষ পর্যন্ত 25 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার পর্দাটি উঠতেই যাচ্ছে।
তার প্রস্তুতি চলছে এখন এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে রং তুলির কাজ চলছে এবং তারা যে কাঠের সঙ্গে কাঠের পেরেকের কাজ এবং শেষ মুহূর্তে যে সকল কাজ রয়েছে তা আসলে প্রস্তুতি কোনোভাবেই থেমে নেই। যদিও আসলে বাংলা একাডেমি জানিয়েছেন যে এবারে বইমেলাটি আসলে কতটুকুই হবে সেটি নিয়ে প্রকাশকদের যেই অনিশ্চয় বা শঙ্কাটি ছিল তা আসলে কাটাতে বাংলা একাডেমি থেকে বা তাদের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে আসলে কোনো খামতি রাখা হবে না। যেই সকল আয়োজনগুলো চলে প্রতিবার অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে তার পুরোটাই চলবে এবারও। যদিও আসলে প্রকাশকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছেন যে কিছুটা শঙ্কায় আসলে তারা রয়েছেন যে কতটা এবারের বইমেলা প্রাণচাঞ্চল্য আসলে ধরে রাখতে পারবে, যেহেতু রমজান এবং সকল বাস্তবতা কাটিয়ে, কিন্তু তবুও আসলে বই পাঠক এবং লেখক প্রকাশকদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এবারের বইমেলাও, সেই অপেক্ষায় রয়েছে সকলেই। সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী মায়মুনা হায়দার চৌধুরী। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী করার সময় এসেছে বলেও মন্তব্য করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনেকদিন পরে একটা গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দেশে নিজের জায়গায় ফিরে আসলাম, ভালো লাগছে। চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন, সেদিকে তো কাজ করতেই হবে। বাণিজ্যিক রাজধানীর সাথে অনেক কিছু সম্পর্কিত, সবকিছু নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। জনগণের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সকালে রাজশাহী সার্কিট হাউসে কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সেই পথে। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমাদের বলেছেন, আমরা সেই পথে চলছি। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতোমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে কমিশনের সভা করে ডিটেইল কর্মপরিকল্পনা সেটি আমরা গ্রহণ করব। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম সভা হয় 2020 সালের 2রা জুন। সেই হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের 3রা জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2রা জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। তার মতে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হবে ইসি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব।
2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রমজানে রাজধানীর বাজারে সবজির দামে উত্তাপ। বেগুনের কেজি ছাড়ালো 100। বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোদের তাপ বাড়ছে আর সেই সঙ্গে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কাঁচার বাজারের সবজির দোকানগুলোর সামনে। আর আজ সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবারের সঙ্গে সঙ্গে রমজানের দ্বিতীয় দিনও বটে। তবে বাজারের বেশিরভাগ ক্রেতারাই কিন্তু হতাশা প্রকাশ করেছেন। লেবু, শসা আর বেগুন সহ রমজানের যে 2-3টি পণ্য সব থেকে বেশি চাহিদা থাকে, সব থেকে বেশি চাহিদা বেড়ে যায়, সেগুলোর দাম চড়ে যাওয়ার কারণে রমজানের আগের দিন থেকেই কিন্তু এই সবজিগুলোর দাম ঊর্ধ্বমুখী। আর আজ রমজানের দ্বিতীয় দিনেও কিন্তু একই উচ্চ দাম কিন্তু ধরে রেখেছে এই সবজিগুলো। যেমন মানভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে 40 থেকে 120 টাকায়, সাইজ ভেদে আর মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, কিছু কিছু জায়গায় কিন্তু 140 টাকাতেও বিক্রি হচ্ছে। আর শসা বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজিতে। এই দাম বাড়া নিয়ে কিন্তু অনেক বেশি ক্ষুব্ধ ক্রেতারা, বিশেষ করে লেবুর দাম নিয়ে তারা বেশি ক্ষোভ প্রকাশ করছেন যে এক হালি লেবুর দাম কিভাবে 120 টাকা হতে পারে, এটা নিয়ে কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিক্রেতারা আমাদের জানিয়েছেন যে এই কদিন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ থাকলেও আজ কিন্তু সরবরাহের ঘাটতি রয়েছে বাজারে, তাই লেবু শসার দাম চড়া। তবে সপ্তাহ খানেকের মধ্যে বাজারে কিন্তু নতুন মৌসুমে লেবু, শসা, বেগুন আসবে, আর তখন কিন্তু একটা দাম কমার সম্ভাবনা রয়েছে যেহেতু সরবরাহ বাড়বে। আর এদিকে কিন্তু রমজানের শুরু থেকে কিন্তু মাছের বাজারও ঊর্ধ্বমুখী। সব মাছই কিন্তু কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। রুই মাছের কেজি এখন বিক্রি হচ্ছে 500 টাকায়, কাতলা মাছের কেজি বিক্রি হচ্ছে 350 টাকায়, পাবদা মাছের কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে। আর ট্যাংরা মাছ, যেটি মাঝারি সাইজের ট্যাংরা, সেটি কিনতে কিন্তু ক্রেতাকে গুনতে হচ্ছে 500 টাকা পর্যন্ত। ক্রেতারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে রমজানের শুরু থেকেই মাছের দামের এরকম ঊর্ধ্বগতি, কারণ রমজানের সেহরিতে কিংবা রাতের খাবারের জন্য মাছ খুবই উপাদেয় একটি খাবার। এই সময় কিন্তু মাছের দাম এতটা বেড়ে যাওয়াতে কিন্তু তারা বেশ অসন্তোষ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা বলছেন যে সরবরাহ ঠিক আছে, কিন্তু রমজানের চাহিদার কারণে পরিবহন খরচ বাড়ার কারণে এই কারণে কিন্তু তাদের দাম বেড়ে যাচ্ছে। একই কিন্তু কথা বলছে সবজি বিক্রেতারাও, একই কথা বলছেন ফলের বিক্রেতারাও। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। রাজধানীর কারওয়ান বাজার থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী অন্তরা সেন। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি সত্ত্বেও রমজানের শুরুতে চট্টগ্রামে নানা কৌশলে বাড়ি দেওয়া হচ্ছে ভোজ্য তেল ও চিনির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মন ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর দিয়ে গত 7.5 মাসে 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল ও প্রায় 4 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে। গত 2 সপ্তাহে প্রতি মন পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মনে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে।
আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানে চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কী দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার আপনার কস্ট কত এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআরে গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, দাম স্থিতিশীল রাখাই লক্ষ্য সরকারের। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, তা আমাদের রিয়াকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করব, সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। গত 4-5 মাসে আমাদের একটা ইনক্রিমেন্টাল নেগেটিভ গ্রোথ হচ্ছে রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। তৈরি পোশাকের দাম কমছে। ব্যবসায়ীদের দাবি, সবচেয়ে বড় রফতানি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বছর ব্যবধানে বাংলাদেশি পোশাকের ইউনিট প্রাইস গড়ে কমেছে প্রায় 4%। শুধু ডিসেম্বরেই কমেছে 12%। চাহিদা মন্দায় মার্কিন শুল্কের প্রভাবে পড়তে হচ্ছে এমন চ্যালেঞ্জের মুখে। ভারত ভিয়েতনামের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু হলেও জানুয়ারি পর্যন্ত পরের 6 মাসের কোনোটিতেই বাড়েনি রপ্তানি আয়। এর কারণ রপ্তানি বাজারে হোঁচট খেয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। এর মধ্যেই আবার মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাকের ইউনিট প্রাইস কমার ক্ষতচিহ্ন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের তথ্য, বছর ব্যবধানে গড় দাম কমেছে 3.84%। সবশেষ ডিসেম্বরেই কমেছে 12%। চায়না এবং ইন্ডিয়ার কাছে প্রচুর তাদের র মেটেরিয়ালস এবং ব্যাকওয়ার্ড নিগেজ তাদের স্বয়ংসম্পূর্ণ। সো তারা যেই সস্তা দামে মার্কেট ধরার জন্য যেই গুডসটা আমরা হয়তো দিতাম $5, চায়না এটাই দিতে $4, বায়ার হয়তো কত কম দামে কিনতে পারে। তাহলে তারা মার্কেট ধরার জন্য, যেহেতু আমেরিকা তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরার জন্য তাদের নেসিটি টিকে রাখার জন্য তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। ইউরোপে পোশাকের চাহিদা কমলেও মার্কিন শুল্কের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বাজার দখলেই কোমর বেঁধে নেমেছে চীন, ভারতের মতো যুক্তরাষ্ট্র বিমুখ প্রতিযোগীরা, যা বাড়তি চাপে ফেলছে রপ্তানিকারকদের। ইউরোপের মার্কেটটা আমরা অনেকটা লস করে ফেলছি। এইটাকে আমাদের রিকভার করার জন্য আমরা অলরেডি সরকারের কাছে সাবসিডির জন্য আমরা এটা আবেদন আমরা করতেছি। 29 সালের নভেম্বরের মধ্যে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলতে পারি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া অন্যান্য ব্লকে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা ইন্ডিয়ার সাথে এক পারে ব্যবসা করতে পারবো। ভারত ও ভিয়েতনামের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে বাংলাদেশের চাপ আরও বাড়বে, এমন আশঙ্কা থেকে অর্থনীতিবিদদের পরামর্শ, ট্রাম্পের যে কড়া নীতি ইউরোপের বাণিজ্য সম্প্রসারণের তাগিদকে উস্কে দিয়েছে, সেই সুযোগ লুফে নিতে হবে বাংলাদেশকেও। ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির যে ফলে কিন্তু অনেকখানি কোণঠাসা হয়েছে। কাজে ইউরোপিয়ান ইউনিয়ন চাইবে বিশ্ব দরবারে তাদের যে একটা বড় ভূমিকা আছে, তারাও যে একটা বৃহৎ বাণিজ্য করে থাকে, সেই লেভারেজকে কাজে লাগিয়ে হয়তো আরও বাণিজ্য চুক্তি করতে। 2024-25 অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যার প্রায় অর্ধেকই গেছে ইউরোপের বাজারে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। নিয়োগপত্র প্রদান, মজুরি বোর্ড দেয়া সহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দোকান কর্মচারী ফেডারেশন।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। আইনগত অধিকার থাকলেও বেশিরভাগ দোকান, রিটেইল, শপিং মল ও চেইন শপ শ্রমিক কর্মচারীরা নিয়োগপত্র, ঈদ বোনাস পায় না বলে দোকান কর্মচারী ফেডারেশন। দেশের 60 লাখ দোকান কর্মচারীর জন্য আলাদা মজুরি বোর্ড গঠনের দাবি জানায় সংস্থাটি। শুষ্ক মৌসুমে ফরিদপুরে নাব্য সংকট দেখা দিয়েছে পদ্মায়। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো, বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি জেলার সবচেয়ে বড় বন্দর সিএনবি ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। শিকদার সজলে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেলার সবচেয়ে বড় বন্দর সিএনবি ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া আটকে পড়া নৌযানে চুরি হচ্ছে প্রায়ই। এদিকে একই কারণে বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। গাড়ি নিয়ে ডেলি দিন লোড করতে আসলে 2 দিন 3 দিন লেগে যায় অ্যাক্টিভ মারতে। বড় বড় জাহাজগুলো আসতে পারতেছে না, তার জন্য আমাদের ইনকামও কমে গেছে। নদীটা খনন করে দিলে আমরা ফুল লোড নিয়ে পণ্যবাহী জাহাজগুলো ঘাটে আসতে পারে। পানি কমের কারণে সন্ত্রাসী টাইপের যারা, ওরা এসে মারধর করে মোবাইল, টাকা পয়সা, সিমেন্টের বস্তা পর্যন্ত ওদের ট্রলারে আমাদের নিজে বহন করে উঠাই দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, দ্রুত ড্রেজিং করে নাব্যতা ফিরে আনার দাবি। ঘাট ইজারাদার বলছেন বারবার সংশ্লিষ্ট বিভাগে সমস্যার কথা জানানোর পরও মিলছে না সমাধান। সবসময় অবহিত করতেছে, জানাইছি, সবসময় ধন্যবাদ হচ্ছে। তবে বিআইডব্লিউটিএ জানায় ফরিদপুর সংলগ্ন পদ্মা নদীতে 23 কিলোমিটার এলাকা জুড়ে ডুবোচর রয়েছে। শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 2-1 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে আমরা এটা কাজ শুরু করব, যে মাটিটা আমাদের কোথায় ফেলা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌ চলাচলে সচেষ্ট করে তুলব। 2017 সালে সরকার ফরিদপুরের সিএনবি ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করে। বিআইডব্লিউটিএর তথ্য মতে চলতি অর্থ বছরে নৌবন্দরটি 2,85,00,000 টাকায় ইজারা দেয়া হয়। সময় সংবাদ, ফরিদপুর। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অব পিসের সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় তৈরি করেছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে আইআরজিসিও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পার্চেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল।
1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ এই আসর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভোর বাংলার মেয়েরা। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে গেল অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 9 মার্চ প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। আমাদের জন্য প্রথম যে আমরা এফসি কোয়ালিফাই করছি এবং এত বড় একটা দেশে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, খেলার সুযোগ পাচ্ছি এত বড় বড় দেশের সাথে, তো অবশ্যই ভালো লাগতেছে। আমাদের গ্রুপে যারা আছে চায়না, কোরিয়া, তারা সবাই অনেক ভালো টিম। তারপরেও আমাদের চেষ্টা যেটা থাকবে যে আমাদের সর্বোচ্চটা দেয়া, রেজাল্ট যাই হোক দেশবাসী যেন আমাদের ফুটবল খেলাটা দেখে যাতে উপভোগ করতে পারে, ভালো বলতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক। এতদিন প্র্যাকটিস করার, ভালোভাবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়ার, আমাদের লিগ ছিল সেখানেও আমরা খেলার চান্স পাইছি। প্রিপারেশন আমাদের ভালো, আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার। প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়েরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি। সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তা শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে চট্টগ্রামে আমির খসরু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। এবং জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি, আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন তারেক হাসান শিমুল। আলিফ, ধন্যবাদ আপনাকে। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।